যারা সবসময় নীতিবাক্য আওড়ায়, মানে দাবি করে যে ক্ষমতার লোভ তাদের একেবারেই নেই, ইতিহাস ঘাঁটলে কিন্তু দেখা যায় অনেক সময় তারাই সবচেয়ে চতুর খেলোয়াড়। একদম। ওই সাধুতার মুখোশটাই আসলে তাদের সবচেয়ে বড় অস্ত্র। ঠিক। রবার্ট গ্রিনের বিখ্যাত আর বলতে গেলে প্রচণ্ড বিতর্কিত বই দি 88 লজ অফ পাওয়ার, দি 48 লজ অফ পাওয়ার, এর পাতা উল্টালে এমন অনেক রূঢ় সত্যের মুখোমুখি হতে হয়। তো আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল বইটিতে থাকা ওই কৌশলগুলো ধরে ধরে বিশ্লেষণ করা। মানে 48 লজের গভীরে যাওয়া। হ্যাঁ, ইতিহাস জুড়ে রাজারা বা মন্ত্রীরা কিভাবে ক্ষমতারই নির্মম খেলায় মেতেছিলেন সেটাই আমরা দেখব। তবে শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নিই, আমরা কিন্তু কোনো কাজের নৈতিক বা অনৈতিক দিক বিচার করছি না। ঠিক বলেছেন। আমরা শুধু সোর্স মেটেরিয়ালে থাকা তথ্যগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরছি। মানুষের ক্ষমতার চর্চার পেছনের মনস্তত্ত্বটা আসলে কি, সেটাই আমাদের এই ডিপ ডাইভের মূল ফোকাস। আর এই অনুসন্ধানের শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি ধাক্কা দেয় তা হলো মানুষের আবেগ। আবেগ। হ্যাঁ, বইটিতে বলা হচ্ছে আমাদের এই আধুনিক সমাজও নাকি সেই প্রাচীন রাজ দরবারের মতোই রয়ে গেছে। আমরা হয়তো ভাবি প্রযুক্তি বা সভ্যতায় আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু ক্ষমতার প্রথম শর্তই হল নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারা। কারণ আবেগ লজিককে ঢেকে দেয়, তাই না? একেবারেই তাই। রাগ, ক্ষোভ বা অতিরিক্ত ভালোবাসার মতো আবেগ, এগুলো মানুষের যৌক্তিক চিন্তাকে একদম অন্ধ করে দেয়। আবেগের বশে নেয়া সিদ্ধান্ত হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখতে তা মোটেও সাহায্য করে না। এই আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝতে পারলে, মানে ক্ষমতার একেবারে প্রাথমিক একটা জায়গায় নজর দিতে হয়। সেটা হলো ওপরওয়ালাদের সাথে আচরণ। দ্য 48 লজ অফ পাওয়ারের একদম প্রথম লটাই হল নেভার আউটশাইন দ্য মাস্টার। মানে বসের চেয়ে বেশি বুদ্ধিমান বা উজ্জ্বল হওয়ার চেষ্টা না করা। ঠিক। এর পেছনে ইতিহাসের দারুণ একটা ঘটনা আছে। রাজা চতুর্দশ লুই আর তার অর্থমন্ত্রী নিকোলাস ফুকের গল্প। ফুকে রাজাকে খুশি করার জন্য তার নতুন প্রাসাদে বিশাল একটা পার্টির আয়োজন করেছিলেন। মানে প্রাচ্যের দামি খাবার, কনসার্ট, দৃষ্টিনন্দন বাগানে আতশবাজি সব ছিল সেখানে। কিন্তু রাজা কি খুশি হয়েছিলেন? আরে না, ফলাফল হলো পুরো উল্টো। রাজা মুগ্ধ হওয়ার বদলে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তার মনে হলো একজন সাধারণ মন্ত্রী তাকে ছাপিয়ে যাচ্ছে। এর পরিণতিতে ফুকেকে তার জীবনের বাকি ২০ বছর একটা নির্জন কারাগারে কাটাতে হয়েছিল। ও, ভাবা যায়। আসলে এই ঘটনার পেছনের মনস্তত্ত্বটা অত্যন্ত জটিল। ওপরওয়ালারা বা ক্ষমতাবান মানুষেরা সবসময় নিজেদের সবকিছুর কেন্দ্রবিন্দু ভাবতে ভালোবাসেন। ফুকে নিজের অজান্তেই রাজার এই অহংকারে আঘাত করে বসেন। বসের নিরাপত্তাহীনতাকে উস্কে দেওয়া। একদম। এটা যে কত বড় বোকামি, ফুকের জীবনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে গ্যালিলিওর কৌশলটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র ফুটে ওঠে। গ্যালিলিওর ওই ঘটনাটা সত্যিই অবিশ্বাস্য। তিনি যখন দূরবীন দিয়ে বৃহস্পতির চাঁদ আবিষ্কার করলেন, তিনি চাইলে সেটাকে নিছক নিজের একটা বৈজ্ঞানিক আবিষ্কার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। হ্যাঁ, তিনি চাঁদগুলোকে ইতালির মেডিসি রাজবংশের নামে উৎসর্গ করলেন। রাইট। শুধু তাই নয়, তিনি দাবি করলেন যে এই চাঁদগুলো হলো মেডিসি পরিবারের ৪ ভাইয়ের প্রতীক, আকাশে তাদের ক্ষমতার নিদর্শন। এই ঘোষণায় বসের অহংকার এতটা সন্তুষ্ট হয়েছিল যে গ্যালিলিও রাজদরবারে আজীবনের জন্য চাকরি পেয়ে যান। দারুণ একটা চাল ছিল এটা। মানে গ্যালিলিওর ব্যাপারটা শুনলে মনে হয় বসের সামনে নিজের প্রতিভা অতিরিক্ত দেখানোটা আসলে তার চোখের ওপর সরাসরি একটা শক্তিশালী ফ্ল্যাশলাইট মারার মতো। আলোটা তাকে পথ চলতে সাহায্য করার বদলে উল্টো অন্ধ করে দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। মানুষের সামাজিক প্রবৃত্তি তো নিজের কাজের জন্য প্রশংসা করানো, সবাই চায় স্বীকৃতি। একজন মানুষ যখন সত্যিই তার বসের চেয়ে বেশি মেধাবী, তখন সে নিজের এই সহজাত প্রবৃত্তি কিভাবে দমিয়ে রাখবে? হুম, এটা দমন করা তখনই সম্ভব যখন মানুষের চোখ থাকে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে। গ্যালিলিও খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে বসের নিরাপত্তাহীনতাকে প্রশ্রয় না দিয়ে তাকে আরও উজ্জ্বল হিসেবে তুলে ধরলে নিজের অবস্থান সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। মানে বসকে একটু বড় করে দেখানো? ঠিক তাই। মাস্টান বা ওপরওয়ালাকে আকাশের একমাত্র সূর্যের মতো জ্বলতে দিলে তার আলোতে নিজের জায়গা শক্ত করা যায়।
এটা নিজের প্রতিভাকে ছোট করা নয়, নিজের অস্তিত্বকে নিরাপদ করার একটা সূক্ষ্ম কৌশল। অসাধারণ পয়েন্ট। উপরওয়ালাদের অহংকার সামলানোর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু বসের সাথে সম্পর্ক ভালো রাখলে আবার সহকর্মীরা ঈর্ষান্বিত হতে শুরু করে। তো এই 48 লজ অনুযায়ী বন্ধুদের সাথে কেমন আচরণ করা উচিত? বইতে কিন্তু বলছে বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করাটা নাকি মারাত্মক বিপদের কারণ হতে পারে। হ্যাঁ, ল 2তে বলা হচ্ছে বন্ধুদের চেয়ে বরং শত্রুদের ব্যবহার করতে জানাটা বেশি জরুরি। বাইজেন্টাইন সম্রাট তৃতীয় মাইকেলের ইতিহাসটা এর একটা মর্মান্তিক উদাহরণ। সম্রাট মাইকেল তার সবচেয়ে কাছের বন্ধু ব্যাসিলকে অন্ধের মতো বিশ্বাস করতেন। ব্যাসিলকে তিনি রাজদরবারে এনে ক্ষমতার শীর্ষে বসান। আর তারপর সেই বন্ধুই বেইমানি করে, তাই তো? একদম। মাইকেলের ধারণা ছিল বন্ধু আজীবন বিশ্বস্ত থাকবেন, কিন্তু সেই বন্ধুই চূড়ান্ত বেইমানি করে মাইকেলকে হত্যা করে এবং সিংহাসন দখল করে নেয়। কিন্তু একটু দাঁড়ান, বন্ধুকে বিশ্বাস করা যাবে না এই ধারণাটা তো খুব ভয়ঙ্কর। যে কোনো কাজের জায়গা বা টিমওয়ার্ক তো পারস্পরিক বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে থাকে। বন্ধুদের সবসময় সন্দেহ করলে তো মানুষ মানসিকভাবেই ভেঙে পড়বে। তাহলে কি জীবনে কাউকে বিশ্বাস করা যাবে না? বিষয়টা ঢালাওভাবে অবিশ্বাস করার নয়, এখানে মূলত কাজের জায়গা আর ব্যক্তিগত আবেগের মধ্যে একটা সীমারেখা টানার কথা বলা হচ্ছে। আচ্ছা। বন্ধুদের সম্পর্কে একটা অধিকার বোধ থাকে যা অনেক সময় পেশাদারিত্ব নষ্ট করে। ঠিক এই কারণেই নেপোলিয়নের মন্ত্রী ট্যালির্যান্ডের কৌশলটা খুব কার্যকর ছিল। তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু জোসেফ ফাউশেককে সাথে নিয়ে কাজ করেছিলেন। নিজের শত্রুকে সাথে নিয়ে কাজ করা, এটা তো রীতিমতো আগুনে হাত দেওয়ার মতো ব্যাপার। আপাতদৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু ট্যালির্যান্ড জানতেন প্রাক্তন শত্রুদের নিজেদের নতুন করে প্রমাণ করার একটা প্রবল তাগিদ থাকে। তারা জানে যে তাদের ওপর কোনো বিশ্বাস নেই, তাই তারা কাজের মাধ্যমে সেই বিশ্বাস অর্জন করতে চায়। আর এর পাশাপাশি নিজেকে রক্ষা করার আরেকটা কৌশল হল ল 3 আর 4, মানে নিজের আসল উদ্দেশ্য গোপন রাখা এবং প্রয়োজনের চেয়ে কম কথা বলা। রাইট। প্রখ্যাত শিল্পী অ্যান্ডি ওয়ারহল তো এই নীরবতার ব্যাপারটা খুব ভালো বুঝতেন। তিনি জানতেন মানুষ যত কম কথা বলে তাকে তত বেশি রহস্যময় মনে হয়। কেউ চুপ থাকলে সামনের মানুষটি এক ধরনের মনস্তাত্ত্বিক অস্বস্তিতে ভোগে। এই নীরবতাটাই একসময় ক্ষমতার উৎস হয়ে ওঠে। কথা কম বলে উদ্দেশ্য গোপন রাখার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু শুধু চুপ করে থাকলে তো আর কাজ উদ্ধার হয় না। বাস্তবে কিভাবে দ্বন্দ্বে জয়ী হওয়া যায়, বইটিতে ল 9 বলছে যুক্তির বদলে কাজের মাধ্যমে জয়ী হওয়াটাই সবচেয়ে কার্যকর। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ফ্লোরেন্সের মেয়র আর শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর গল্পটা। মেয়র সোদেরিনি যখন মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ডেভিড মূর্তির নাকটা নিয়ে সমালোচনা করলেন, মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু তর্কে জড়াননি। হ্যাঁ, তিনি শিল্প নিয়ে কোনো লম্বা বক্তৃতা দেননি। তিনি শুধু মেয়রের সামনে মূর্তির ওপর উঠে একটু হাতুড়ি মারার ভান করলেন আর আগে থেকে হাতে লুকিয়ে রাখা মার্বেলের গুঁড়ো নিচে ফেলে দিলেন। মেয়র তো তাতেই মহাখুশি। একদম তাই। তিনি জানতেন তর্কের মাধ্যমে পাওয়া জয় আসলে পিরিক ভিক্টরি। পিরিক ভিক্টরি মানে ওই যে জয়ে ক্ষতির পরিমাণ বেশি। হ্যাঁ, সাময়িকভাবে তর্কে জিতে হয়তো নিজেকে বুদ্ধিমান প্রমাণ করা যায়, কিন্তু যার সাথে তর্ক করা হচ্ছে তার ইগোতে যে আঘাত লাগে তা চিরকালের জন্য শত্রুতা বাড়ায়। আবার ল 15-এ বলা হচ্ছে শত্রুকে সম্পূর্ণ নির্মূল করার কথা। তো এই যে চীনের সৈন্যরা উয়ের ইতিহাস ঠিক, তিনি খুব ভালোভাবে জানতেন শত্রুকে একটু ছাড় দিলে তারা প্রতিশোধ নেবে। আগুনের ফুলকি সামান্য জ্বলতে দিলেও তা একদিন দাবানল হয়ে ফিরে আসবে। মানে টিকে থাকার এই বাস্তবতায় কোনো দয়ামায়ার স্থান নেই। আচ্ছা, এই যে অন্যদের দিয়ে কাজ করানো বা অন্যের শ্রম ব্যবহার করা, ল 7-এর কথা বলছি, এটা শুনে একটা অদ্ভুত প্রাণীর কথা মনে পড়ে যায়, অনেকটা শকুনের মতো, যে নিজে কষ্ট করে শিকার না করে অন্যের শিকার করা খাবারের জন্য অপেক্ষা করে। এটা কি মানুষের মধ্যে পরজীবী মানসিকতা তৈরি করে না? দৃশ্য তো এটাকে পরজীবী মনে হতেই পারে, কিন্তু একটু বড় পরিসরে দেখলে এটা কিন্তু সর্বোচ্চ দক্ষতার একটা রূপ। আইজ্যাক নিউটন যেমন বলেছিলেন, তিনি জায়ান্টদের কাঁধের উপর দাঁড়িয়ে এতদূর দেখতে পেয়েছেন। মানে অতীত ইতিহাস আর অন্যদের জ্ঞান ব্যবহার করা। ঠিক, একজন ক্ষমতাবান মানুষ সব দিকে নিজের শক্তি নষ্ট করেন না। তিনি জানেন কোন কাজটা কার দ্বারা সবচেয়ে ভালোভাবে করানো সম্ভব। এটা পরজীবী হওয়া নয়, সিস্টেমকে নিজের অনুকূলে চালানোর সক্ষমতা। আর ঠিক এই জায়গাটিতেই পুরো আলোচনাটা একটা নতুন মোড় নেয়।
ক্ষমতা অর্জন তো হল, কিন্তু সেটাকে সাধারণ মানুষের চোখের সামনে রহস্যময় আর আকর্ষণীয় করে তোলার উপায় কি? এখানে লা 11, 16 এগুলোর কথা আসছে, মানে মানুষকে নির্ভরশীল রাখা আর অনুপস্থিতিকে ব্যবহার করা। অটো ফন বিসমার্ক তো ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি শক্তিশালী রাজাদের বদলে দুর্বল রাজাদের উপর নির্ভর করে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন যে ওই রাজারা জানতেন বিসমার্ককে ছাড়া তাদের রাজ্যের পতন অনিবার্য। আবার লা 25-এ নিজেকে নতুনভাবে তৈরি করার কথা বলা হয়েছে। ফরাসি লেখিকা অরোর ডুপিন নিজেকে জর্জ স্যান্ড নামে এক পুরুষালী পরিচয় গড়ে তুলেছিলেন। পুরুষদের পোশাক পরা, চুরুট খাওয়া সব মিলিয়ে এমন এক ইমেজ তৈরি করলেন যা তাকে সমাজে একটা অন্য স্তরের ক্ষমতা এনে দিয়েছিল। আবার লা 30-তে বলা হচ্ছে নিজের পরিশ্রম লুকিয়ে রাখার কথা। জাপানি শিল্পী তান্নিউ মানুষের সামনে এমন ভান করতেন যেন চোখের পলকে কোনো পরিশ্রম ছাড়াই তিনি অসাধারণ আর্টওয়ার্ক তৈরি করে ফেলেন। মানুষ তো অবাক, কিন্তু এই যে নিজের পরিশ্রম লুকিয়ে রাখা, নিজেকে রহস্যময় করে তোলা, এটা কি সাধারণ মানুষের সাথে এক ধরনের প্রতারণা নয়? ঘাম লুকিয়ে জাদুকর হিসেবে জাহির করার দরকারটা কি? এর পেছনের মনস্তত্ত্ব বুঝতে হলে অর্থনীতির সাপ্লাই আর ডিমান্ড নীতির দিকে তাকাতে হবে। চাহিদা এবং যোগান। হ্যাঁ, কেউ যত বেশি দৃশ্যমান হবে, যত সহজলভ্য হবে, মানুষের চোখে তার কদর তত কমবে। আর ঘাম লুকিয়ে রাখাটা প্রতারণা নয়। মানুষ যখন পেছনের রক্তপানি করা খাটুনির গল্পটা জেনে ফেলে, কাজের প্রতি তাদের আকর্ষণ কমে যায়। ও আচ্ছা, মানুষ জাদুকরী কিছু দেখতে চায়। ঠিক। যখন কেউ কঠিন কাজ অনায়াসে করে ফেলে বলে মনে হয়, তখন সাধারণ মানুষ তাকে দেবতার মতো ভাবতে শুরু করে। অসাধারণ। আলোচনার একেবারে শেষ ভাগে এসে আমরা এমন কিছু কৌশলের মুখোমুখি হচ্ছি যা শত্রুকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। ল 44, আয়নার কৌশলের শত্রুকে বোকা বানানো। গ্রিক সেনাপতি অ্যালসিবিয়ার্ডেস কথা বলা যায়। হ্যাঁ, তিনি যে রাজ্যে যেতেন সেখানকার মানুষের মনস্তত্ত্ব বুঝে তাদের মতো নিজেকে আয়নায় প্রতিফলিত করতেন। স্পার্টায় গেলে স্পার্টানদের মতো কঠোর, পারস্যে গেলে তাদের মতো বিলাসবহুল। কেউ তার আসল রূপ ধরতে পারত না। এটা শুনে গ্রিক পুরাণের পার্সিউস আর মেডুসার ঢালের উপমাটা চোখের সামনে ভেসে উঠছে। মেডুসাকে সরাসরি দেখলে পাথর হতে হতো, কিন্তু পার্সিউস ঢালের আয়নায় তার প্রতিফলন দেখে তাকে বধ করেন। বাস্তবে ক্ষমতার খেলাতেও কি ঠিক এভাবেই শত্রুর কৌশল তাকেই ফিরিয়ে দিয়ে বিভ্রান্ত করে দেওয়া সম্ভব? নিখুঁত একটা তুলনা টেনেছেন। আয়নার কৌশল এভাবেই কাজ করে। আপনি যখন শত্রুর আচরণ নকল করেন, সে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। তবে আঘাত করে জয়ী হওয়ার পর একটা বড় বিপদ ওত পেতে থাকে। ল 47, জয়ের মুহূর্তে কখন থামতে হবে সেটা জানা। সাইরাস দ্য গ্রেটের পতন তো এভাবেই হয়েছিল। একদম। বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে তিনি নিজের সীমানা ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন, যা তার পতন ডেকে আনে। আর তাই ল 48 হল সবচেয়ে শক্তিশালী অবস্থান, জলের মতো নিরাকার হওয়া। শেপলেস। তিনি নির্দিষ্ট আকার তৈরি না করে জলের মতো তরল হয়ে বদলাতেন, ফলে শত্রু বুঝত না কোথায় আঘাত করতে হবে। জলের মতো যে কোনো পাত্রে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই হল দীর্ঘমেয়াদে টিকে থাকার চাবিকাঠি। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার একটা সামগ্রিক চিত্র দেখলে বোঝা যায় ক্ষমতার এই খেলাটা কত বহুমুখী। বসের অহংকার বাঁচিয়ে চলা থেকে শুরু করে আবেগকে দূরে রাখা, তর্কের বদলে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করা এবং সবশেষে জলের মতো পরিবর্তনশীল হওয়া, এই প্রতিটি বিষয় মনস্তত্ত্বের গভীরতম জায়গাগুলোকে নাড়া দেয়। ক্ষমতার এই খেলা শুনতে নিষ্ঠুর মনে হলেও ইতিহাসের পাতা আর বাস্তবতায় একে অস্বীকার করার কোনো উপায় নেই। একদমই তাই। সমাজ বাস্তবতায় এগুলো ভীষণভাবে কাজ করে। আর এই গভীর আলোচনার শেষে একটা ছোট কিন্তু অত্যন্ত উস্কানিমূলক চিন্তার খোরাক রেখে যেতে চাই। সোর্স মেটেরিয়ালে একটা লিফটে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যারা দাবি করে যে তারা সবাইকে সমান চোখে দেখে বা সম্পূর্ণ সৎ, তারাও কিন্তু নিজেদের অজান্তে বা অত্যন্ত সচেতনভাবে ক্ষমতার খেলাই খেলছে। সততা বা সমতার এই ভুলিগুলো অনেক সময় মানুষের নৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা চতুর হাতিয়ার মাত্র। একবার ভেবে দেখার বিষয়, আমাদের আশেপাশে এমন কোনো অতি সৎ বা সবসময় নীতিবাক্য বলা মানুষ আছে কিনা, যারা এই সাধুতার আড়ালে আসলে নীরবে নিজেদের ক্ষমতা আর প্রভাবের বলয় তৈরি করে চলেছে। এই অদৃশ্য মুখোশগুলো চিনে নেওয়াই হয়তো ক্ষমতার আসল খেলাটা বোঝার প্রথম ধাপ। আজ এ পর্যন্তই।